নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। মূল এখন লাখ টাকার প্রশ্ন, বাংলাদেশের নির্বাচন কবে হবে? আহ, ইতিমধ্যে মঙ্গলবার দিন যিনি মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম উনি বলেছেন 2026 সালের 30শে জুনের মধ্যে নির্বাচন শেষ করার চেষ্টা করা হবে, সেটা সংস্কারের ওপর নির্ভর করবে। ইতিমধ্যে আমরা যেটা জানি যে হাইকোর্ট থেকে যে এই অন্তর্বর্তী সরকার তাতে সিলমোহর দেওয়া হয়েছে, যদিও একটা প্রশ্ন আছে যে হাইকোর্টের ইনি যে রায় যেটা দেওয়া হয়েছিল সেই রায়ে যিনি বিচারক ছিলেন তিনি বিএনপির আর কি দেবাশিস চৌধুরীর পুত্র, তিনি নিতাই রায় চৌধুরী, তিনি এই রায়ের মধ্যে ছিলেন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তো মূল আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ কি নির্বাচনের জন্য প্রস্তুত? ম- আহ, নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস কি নিজের পদ সরাসরি ছেড়ে দিয়ে চলে যাবেন? আজ আমাদের সঙ্গে আছেন তিনজন। আমাদের সঙ্গে আছেন কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক এবং গবেষক সেলিম সোলায়মান। আপনাদের তিনজনকেই স্বাগত আমার চ্যানেলে। কামরুলদা, আহ, এই যে আদালতের রায় বেরোলো, তাতে যে তত্ত্বাবধায়ক সরকার এবং তার আর কি জায়গাটা অনেক মজবুত হলো। শেখ হাসিনার সময় যেটা আমরা দেখেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের যেটা খারিজ করে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু হাইকোর্টের রায়ের পর আবার ফিরে হলো। আপনি কিভাবে দেখছেন এই জিনিসটা? এবং তারপরে যেটা বলছে 30শে জুনের মধ্যে ভোট হবে এবং বিভিন্ন সংস্কার যদি শেষ হয়ে যায় তাহলেই। ধন্যবাদ পিপুলস ভয়েস নিউজকে এবং যারা শুনছেন দেখবেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রথমত, বাংলাদেশ নিয়ে দেশে বিদেশে বিভিন্নভাবে এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হিসাবে পৌঁছে গেছে। কেন্দ্রবিন্দু কেন? যে একটি সরকারের পর আরেকটি সরকার, যে সরকারের নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকার হলো সেনা সমর্থিত, সেনার তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা বলছে যে ছাত্র জনতার সরকার। তো দীর্ঘ সময় ধরে একটি আকাঙ্ক্ষা ছিল যে কোন সময় রোড ম্যাপ দেবে, নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এক্ষেত্রে সুনির্দিষ্ট একটি আহ্বান আমরা দেখেছিলাম একটি বক্তৃতায় সেনাপ্রধানের। পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন, এবং তাদের কোনো কোনো বক্তব্য জনমনে এক ধরনের নানা রকম চিন্তা ভাবনার উদ্রেক করেছে আদৌ নির্বাচন হবে কিনা। যেমন একজন উপদেষ্টা বলেছেন যে 53 বছর ধরে কি করেছে তারা, অর্থাৎ তারা 53 বছর ধরে বিশাল একটা সংস্কারে নেমেছেন, এমনই একটি বিষয়। মানে তারা এতটা দায়িত্ববান যে 53 বছর ধরে এই দেশের কোনো পরিবর্তন বা উন্নতি কিছুই হয়নি, এমনই একটি ভাবসাব তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। তবে সবকিছু মধ্যে যখন নানা দিক থেকে নানা চাপ আসা শুরু করলো, এবং বিশেষ করে ভারতের বিদেশ সচিব বাংলাদেশ সফরের পর এখানে নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবর্তনের মধ্যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যে নানাভাবে অনাচার অযাচিত যে হামলা, সেগুলোর ক্ষেত্রে তুলনামূলক কিছু কমেছে, কিন্তু বিচারিক পদ্ধতিতে কৃষ্ণদা চিন্ময় কৃষ্ণ দাস তার মুক্তি হবে কি হবে না সেটা নিয়ে সংশয় আছে। এই সব মিলিয়ে 16ই ডিসেম্বর বিজয় দিবসে আমাদের প্রধান উপদেষ্টা তার রাষ্ট্রীয় যে বক্তব্য জাতির উদ্দেশ্যে, সেই বক্তব্যে তিনি একটি দিক নির্দেশনা দিয়েছেন। সেটি হলো যে 26 সালের 25 সালের শেষে বা 26 সালের মাঝামাঝি সময়ের মধ্যে প্রথম দিকে নির্বাচন হবে। এরপরে প্রেস সচিব আরো একটু তাকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে তিনি বলেছেন, কিন্তু সেই নির্বাচনের আগে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের কয়েকটি দিক যদি লক্ষ্য করা যায়, তাহলে একটি যদি এবং কিন্তু এই দুটি শব্দ বারবার ব্যবহৃত হয়েছে। আরেকটি হলো জাতীয় জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন। এই জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের প্রধান থাকবেন প্রধান উপদেষ্টা এবং তারা সরকারের অংশ। এখন যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে, তিনি প্রধান উপদেষ্টা তার
তিনি সেইভাবে তাদেরকে নিয়োগ দিয়েছেন, কমিশন গঠন করেছেন, সেটা সরকারের অংশ নয়। তো জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের কি ধারা হবে, সেখানে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে তারা নির্বাচনে যেতে চায়। এই রাজনৈতিক সংস্কার এর মাঝামাঝিতে এসে আমরা দেখলাম যে পঞ্চদশ সংশোধনী, যেটা পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সেখানে আরেকটি শব্দ কিন্তু উল্লেখ আছে, গণভোট। এখন দেশের পরিস্থিতি কি দাঁড়ায় তার উপরে নির্ভর করবে। তো আমরা তো লক্ষ্য করছি যে দেশের পরিস্থিতি যদি সহিংসতার দিকে যে না যায়, তাহলে হয়তো নির্বাচনের দিকে রোডম্যাপটা কাজে লাগতে পারে। কিন্তু বিএনপি, যে প্রধান দল, তারা বলছে যে সুনির্দিষ্টভাবে তারা কিছু এখনো পর্যন্ত বলেনি। কারণ তারা ইতিমধ্যে মনে করে যে নির্বাচন যদি আরো সময়ক্ষেপণ করে, তবে সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা তাদের জন্য তৈরি হবে। আমরা গত দুদিন ধরে দেখছি যে বিভিন্ন জায়গায় বিজয় দিবস পালন করতে গিয়ে অন্যতম প্রধান দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচুর গ্রেপ্তার হয়েছেন, এবং সেক্ষেত্রে সহিংসতা বাড়তে পারে। আবার ধর্মপন্থী দলগুলোর ভিতরেও কিন্তু আভ্যন্তরীণ কোন্দল বেড়ে গেছে। যেমন তো তাবলিগ জামাতের একটি তাদের জমায়েত আছে, এবং তারা এটা 3 দিন ব্যাপী করে। সেটির তুরাগ নদীর তীরে এটার নাম হচ্ছে বিশ্ব ইজতেমা। গতকাল দু গ্রুপের সেখানে মারামারি হয়ে 3 জন নিহত এবং প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছে, এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। তো এই অবস্থায় যে তাদের যে সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো থাকে, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা নাই, যদি কিন্তুর মধ্যে, এবং সেক্ষেত্রে যদি সহিংসতা বাড়ে, তবে তো প্রশ্ন তো থেকেই যায়। আবার ভোটার হাল করা, হাল লাগাত করতে গিয়ে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছেন, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যে যারা সশরীরে উপস্থিত হতে পারবে কিনা বা হতে দেওয়া হবে কিনা, সেসব প্রশ্নগুলো থেকে যাচ্ছে। যে কারণে আমরা এখনো পর্যন্ত সুনির্দিষ্ট রোডম্যাপ না পেলে বলা যাচ্ছে না যে নির্বাচনটা আদৌ সুনির্দিষ্ট তারিখের মধ্যে হবে কিনা। রাজাদা, আপনাকে এই কামরুল্লাহ যেখানে শেষ করলো যে অনেক যদি এবং কিন্তুর মাঝে এটা আটকে গেছে, যদি সংস্কার হয়, সংস্কারে তারপরে নির্বাচন কমিশনের ভূমিকা আরো বেশি সংস্কার হয় আর কি। সংস্কার যে তত্ত্বাবধায়ক সরকার, সে নির্বাচনটাকে পরিচালনা তো করবে নির্বাচন কমিশন, সে সঙ্গে থাকবে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, একদিকে যখন ওনারা ভারত সঙ্গে রিলেশন ভালো করার কথা বলছে, সেখানে বিজয় দিবসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা মাহফুজ আলম, তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করেছিল রাজাদা। সেখানে বলা হয়েছে কলকাতা, কোচবিহার, আসাম, ত্রিপুরার ম্যাপ দিয়ে যে বৃহত্তর বাংলার দাবি তোলা হয়েছে। পরে সেই পোস্টটাকে ডিলিট করে দেওয়া হয়, এবং সেখানে বলা হয়েছিল 1975 সালে মুজিবুর রহমানকে যে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেটা বলছে দেশের কল্যাণে বিশেষ সুযোগ বলে তিনি উল্লেখ করেছেন। রাজাদা, আপনি এই যে যেটা বারবার করে মনে হচ্ছে কি মোহাম্মদ ইউনূস এত সহজে ক্ষমতা ছেড়ে চলে যাবেন? হ্যাঁ, দেখুন, সবাইকে শুভেচ্ছা জানাই। শুনলাম কামরুলদার খুব সুন্দর আহ, বক্তব্য। আমি ওনার এক ফ্যান হয়ে গেছি, এত সুন্দরভাবে বলেন। আহ, তো যাই হোক, বাংলাদেশে যা চলছে তাতে আমার কতগুলো, ভারতবাসী হিসেবে আমি তো বাংলাদেশের ভেতরে নই, কারোকে আঘাত করতে চাই না আমি, কিন্তু কিছু আঘাত হয়ে গেলে আমি খুব দুঃখিত হব। আঘাত না করেই কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে হাইকোর্টের যে রায়টা বেরোলো, মানে সেটা আমাদের অনেককে অবাক করেছে। একটা কোর্ট ওইভাবে যে রায় দিতে পারে, এবং যে কোনো, যেটা বললো অভ্যুত্থান মানেই তার গণতন্ত্র, মানুষের মানুষের সমর্থন আছে, অর্থাৎ যে কোনো অভ্যুত্থানেরই একটা স্বীকৃতি বোধহয় দিয়ে দিল কোর্টের রায়টা। সেটা খুব ন্যক্কারজনক, গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটা রায়। তো যে দেশে প্রধান বিচারপতিকে জনগণের আবদারে পদত্যাগ করতে হয়, আবদারে বা তাদের দাবিতে, সেখানে বিচার ব্যবস্থা যে খুব সবল, সেটা তো দেখাই গেছে নেই। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আহ, ইউনূস সরকার, ইউনূস সাহেব চাইছেন যে বেশ কিছুদিন সংস্কার করবে, সংস্কার মানেটা কি? উনি কি যারা আওয়ামী লীগ করেন, যারা সত্য কথা বলেন, যারা, তাদের কি কোনোভাবে বাদ দেবেন কোনো চলে প্রক্রিয়া? সেটাই কি সংস্কার? এইটা যদি সংস্কার হয়, তাহলে কিন্তু উনি অত্যন্ত বিপদের মধ্যেই আছেন। কেননা এই এই প্রসেস চলতে থাকলে আগামী দিনও কি হবে আমরা জানি না। এটা হচ্ছে একটা দিক। আমার দুর্ভাবনা যে বাংলাদেশে কিন্তু উনি ক্ষমতায় এসেছেন, যতই স্টুডেন্টসরা থাকুক পথে, সামরিক সাপোর্টে উনি এসেছেন। আমরা সামরিক বাহিনীর প্রধানকেই দেখলাম সেখানে ঠিক করছেন কে কি কে কি দায়িত্ব নেবেন ইত্যাদি। এটা একটা একটা মানে
হাফ সামরিক অভ্যুত্থান বলাই যেতে পারে। এবং সামরিক শক্তির সহায়তায় উনি এসেছেন। যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশে সামরিক অভ্যুত্থান ঘটেছে, বাংলাদেশেও আমরা বেশ কয়েকটা সামরিক অভ্যুত্থান দেখেছি। সামরিক অভ্যুত্থান একবারই থেমে যায় না, সে কিন্তু বারে বারেই আসে। কারণ নেতাদের যে অ্যাম্বিশন, সামরিক নেতাদের অ্যাম্বিশন, সেটা কিন্তু বাড়তেই থাকে। আহ, আমার ধারণা এই হাইকোর্টে যে রায়টা দিল যে কিছু মানুষের অভ্যুত্থান হতেই পারে। একটা একটা দেশে যেখানে বহু মানুষ অশিক্ষিত, শিক্ষার অভাব, খাওয়া দাওয়ার অভাব, আয়ের অভাব, বেশ কিছু মানুষকে রাস্তায় জড়ো করা খুব একটা অসুবিধা না। সেটা ভারতেও সম্ভব, বাংলাদেশও সম্ভব, যে কোনো দেশেই সম্ভব। এবং তারপরে কোনো একজন আর্মি এসে বললেন যে হ্যাঁ, এটা গণ অভ্যুত্থান বলে যে 19 সরকারকে সরিয়ে দেওয়া যাবে না, তা কিন্তু নয়। আমার সেই আশঙ্কাই লাগছে যে এটা দিয়ে গেলেন, স্বীকৃতি মোহর দিয়ে গেলেন যে অভ্যুত্থানে, 5 জন লোককে খাড়া করে আর্মি যদি এসে বলে এটা অভ্যুত্থান ঘটেছে, চলো একে হটাও, এটা ঘটতেই থাকবে। এটা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, যে দেশে কামরুলদার মতন মানুষ আছেন, সেলিম সাহেবের মতন মানুষ যারা আছেন, আরো এত মানুষকে আমি রোজ দেখছি। রবীন্দ্র ঘোষের সঙ্গে কথা বলে অবাক লাগলো যে মানুষটার মধ্যে বাংলাদেশে হিউম্যান রাইটস ফিরিয়ে দেওয়ার জন্য তার কি আকুল বেদনা। আমি মরে যাবো, আমার অসুবিধে নেই, কিন্তু বাংলাদেশে হিউম্যান রাইটস ফেরত হবে। যে দেশে এই ধরনের মানুষেরা আছেন, সেই দেশে কি করে এই ধরনের একটা মানে ব্যবস্থা চলে আসে, সামরিক অভ্যুত্থান নয়, সেটা আমার কাছে খুবই অবাক লাগে। তো যাই হোক, তো আমার আমার যেটা দুশ্চিন্তা, যে যে কারণে ইউনিস সাহেব থাকতে চাইছেন, ক্ষমতার লোভ ওনাকে পেয়ে বসেছে। কিন্তু যেটা ঘটবে, বিএনপি ছাড়বে না। কেন? বিএনপি জানে এই হচ্ছে মৌকা, এখনই নির্বাচন হলে আওয়ামী লীগ পথে নেই, জিতে যাবে। যত দেরি হবে তার কিন্তু ভয় দুশ্চিন্তা বাড়বে। বিএনপি কিন্তু পেছন থেকে উত্ত্যক্ত করবেই ইউনুসকে, 1 নম্বর। এবং বিএনপির সঙ্গীরাও যারা আছে, তারাও কিন্তু এই সময় নির্বাচন চাইবে, তারা আর ওয়েট করছে। হয়তো ইউনুস চাইছেন নিজের কোনো দল তৈরি হবে, বা যারা অন্য উপদেষ্টা আছে তাদের কোনো দল তৈরি হবে, সেই অপেক্ষায় করছেন। ততক্ষণে কিন্তু আমার ধারণা, যেভাবে শেখ হাসিনা খেলছেন, উনি কিন্তু ওনার দলটাকে তৈরি করে ফেলতে পারবেন। বা আর্মি, যে অনেক কিছু অপশন কিন্তু তৈরি হয়ে যাবে। উনি যদি নির্বাচন করে সরে যেতেন, তো ওনার যে সুনাম বাংলাদেশে ছিল, মোহাম্মদ ইউনুসকে আমি ওনার উপদেষ্টা হবার আগে যেভাবে দেখেছি, যেভাবে চিনতাম, যে শ্রদ্ধার জায়গায় উনি এসেছিলেন, মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারে ওনার যে ভূমিকা ছিল গ্রামীণ ব্যাংকের মধ্য দিয়ে, আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ ছিলেন। কিন্তু আজকে যেভাবে উনি দেশটাকে চালাচ্ছেন, এবং যে ধরনের মৌলবাদের কথাবার্তা উনি বলছেন, আমি যে ইউনুসকে 80-র দশকে, 90-এর দশকে দেখেছি, সেই ইউনুসকে খুঁজে পাচ্ছি না। তার ফলে যে বাংলাদেশ এমনই একজন মানুষকে নেতৃত্ব দেওয়া দরকার ছিল, যার হয়তো নোবেল স্বীকৃতি নেই, যে দেশটাকে সত্যিকারে চিনেছে, বিদেশে পড়াশোনা করেছিলেন। আমি ওনার ব্যক্তিগত ব্যাপারে অনেক কিছুই অবগত, সেগুলো বলার প্রয়োজন নেই। কিন্তু যেটা যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করে উনি কিন্তু নিজেরই বাংলাদেশের ইতিহাস নষ্ট করে, এবং যে জয় বাংলা ধ্বনি, এপার বাংলায় আমরাও মানে আপ্লুত ছিলাম, জয় বাংলা ধ্বনিকে আমরা বলে আমরা নিজেরাও উজ্জীবিত হয়ে উঠতাম, সেই জয় বাংলা ধ্বনিকে হ্যাঁ যারা বন্ধ করতে চাইছে। কিছুক্ষণ আগে আমাকে কোনো একটা টেলিভিশন থেকে বললো যে জয় বাংলা বলেছে বলে খুন করা হয়েছে। মানে অবাক করা ব্যাপার লাগছে বাংলাদেশে যা ঘটছে। মানে যারা 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 সংখ্যালঘু, তাদের উপর আক্রমণ, যারা বাংলাদেশের ইতিহাসকে ধরে রাখতে চাইছে তাদের প্রতি আক্রমণ, বাংলাদেশকে যে আবেগের সঙ্গে নিয়ে যেতে চাইছে তাদের প্রতি আক্রমণ। একটা অদ্ভুত কল্পনা, যেটা আপনি বললেন, যে যিনি উপদেষ্টা রয়েছেন, তার একটা অদ্ভুত কল্পনা, ইসলামিক খলিফাত, আইএস, আইএস থেকে আইএস বাংলা, এরকম কিছু তৈরি করে, হ্যাঁ তারা তৈরি করতে চাইছেন, খালিফাত গঠন করতে চাইছেন কিনা। কিন্তু সেগুলো তো দুরাশা, সেগুলো তো দেখুন, ভারতবর্ষের কথা ভাবতে হবে না, বাংলাদেশের মানুষই এই ধরনের দুঃসাহসে এগোতে দেবে না। যারা ভাষা। রাজেদ, আপনার কাছে আমি আসছি। আমি সেলিম সাহেবের সঙ্গে কথা বলে নিই। সেলিম সাহেব, যেটা আজকে ধরুন নির্বাচনের সব থেকে বড় জায়গা, সেটা হচ্ছে আওয়ামী লীগকে কি অল এরা প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে? কিন্তু আমরা দেখছি যে শেখ হাসিনা কিন্তু অ্যাক্টিভ, তিনি নানাভাবে বলছেন। এবং যেটা সব থেকে বড় ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে 16 তারিখ বরগুনা জেলায় এক অজ্ঞাত স্থানে আমরা দেখলাম আওয়ামী লীগের কিছু কর্মীরা তারা শপথ নিয়েছেন, এবং সেখানে শপথ নিয়ে তারা বলেছেন যে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এখন পুলিশ খুঁজে বেড়াচ্ছে যে এই শপথ নেওয়াটাও বলছে বেআইনি। তা আপনার কি মনে হয় সেলিম সাহেব, যে এই যে যে নির্বাচন যেভাবে দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হচ্ছে, ইউনূস কি পথ ছাড়তে চান? নির্বাচনটা কি
অবাধ শান্তিপূর্ণ করতে চান? ধন্যবাদ দাদা। ধন্যবাদ কামরুল ভাই এবং রাজগোপাল দাদা, আপনাদের মূল্যবান কথা বলার জন্য। তো আমি একটু পেছনে যাই। প্রথম কথা, আপনার যে কি যে বলে, আপনার যেই বিষয়টি আমরা আজকে আপনি নির্বাচিত করেছেন আমাদের আলোচনার জন্য, যার প্রথম কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই কথাটাতে আমি একটু জোর দিই। সরকার বলতে আমরা কি বুঝি? সরকার বলতে আমি বুঝি একটি সামষ্টিক, কোনো একক ব্যক্তি না, একটি কিছু ব্যক্তি সমষ্টি, কিন্তু যাদের একটি ভর কেন্দ্র আছে। ভর কেন্দ্র আছে মানে এখানে লোক অনেকেই থাকতে পারেন, এই সরকারের অংশ অনেকেই থাকতে পারেন, কিন্তু সিদ্ধান্ত যখন আসবে সেই সিদ্ধান্তটি ভর কেন্দ্রের থেকে আসবে এবং এটি কি বলবো, সবার মতামতের ভিত্তিতে এটি আসবে। কিন্তু এই ঘটনাটি কিন্তু এখানে আমরা দেখছি না। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে যা বুঝতে পারছি বা যা বলতে চাচ্ছি, সেখানে কিন্তু আমরা, যদিও বারবার ডক্টর ইউনূসের কথা আসছে, কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলী এবং তার আশেপাশে যারা আছেন, তারা নানানভাবে এমন বিভিন্ন মুখী কথা বলছেন, তখন তাতে কিন্তু বোঝা যাচ্ছে না ভর কেন্দ্র আসলে কোনটি। এখন ভর কেন্দ্রই যদি ঠিক না হয়, তখন আপনারা যেমন একটু আগেই একটা উদাহরণ দিলেন যে 16ই ডিসেম্বর উপলক্ষে একজন উপদেষ্টার একটি ফেসবুক পোস্ট, যিনি পরে সেটি মুছে দিয়েছেন বলে শুনেছি। এখন এরকম যদি গুরুত্বপূর্ণ পদে থেকে কেউ যদি এইভাবে বিভিন্নমুখী আলোচনা করে, তখন তো প্রশ্ন থেকেই যায়। আমাদের মতো যারা সাধারণ জনগণ তো আসলে বুঝতে পারছে না। আর আপনারা বিচার বিভাগের যে রেফারেন্স দিলেন বা হাইকোর্টের বিচারপতির কাছ থেকে যে রায়ের কথা বললেন, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আজকাল বিচারালয়গুলি কি নিরাপদ কিনা? ওখানে ওখানে তো অহরহই আক্রান্ত হচ্ছে মানুষ। আপনি কাউকে তো গ্রেফতার করলে তাকে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে দোষী সাব্যস্ত না করতে পারেন, এমনকি দোষী সাব্যস্ত যদি করেনও আপনি, সেটি রাষ্ট্রের আইনি ব্যবস্থার মাধ্যমে সে শাস্তি পাবে। সেখানে মব দিয়ে আক্রমণ করে কোনো শাস্তি দেওয়ার উপায় নাই, এবং এটার কোনো ইয়ে নেই, কিন্তু ঘটছে সেটি এখন। সেলিম সাহেব, আপনাকে আরেকটা কি যুক্ত করছি যে সেখানে দাঁড়িয়ে চিন্ময় প্রভুর আইনজীবী দাঁড়াতে পারছেন না, কেউ ওকালতনামা জমা দিতে পারছেন না, এবং আমি আইনজীবীরা গিয়ে, জি হ্যাঁ, জি আর কি, জি, সে তার যে প্রশ্নটি বলছি। অধিকার, হ্যাঁ, তার জি জি, আইনি অধিকারটাই তো সে পাচ্ছে না, তার বিচার তো পরের ধাপ। সে তো কোনো সেজন্যই উকিলই দাঁড়াতে দিচ্ছে না। সেজন্যই বলছিলাম আর কি, এখানে আমি যদি আমাদের একদম মানুষের একদম আরো বেসিক জায়গায় যাই, বিচার তো পরের ব্যাপার, এখানে নৈতিকতার ব্যাপারটি যদি আসে, সেই নৈতিক জায়গাটাই আমরা কোথায় আছি? আর আপনি যেমন ওটা বললেন, আবার একটু আগে একটা ইয়ের কথা আমি যে বলছি যে গতকাল কি রাতের বেলা আমি বলতে গেলে ঘুমাতে পারিনি, যখন আমি দেখতে পেলাম যে একটি জায়গায় দুটি ছাত্রলীগের ছেলে, ছাত্রলীগ হোক আর যেই হোক, কারণ জয় বাংলা এখন তারা চেষ্টা করছে এটা শুধু আওয়ামী লীগের স্লোগান তৈরি করার জন্য। এটা তো আওয়ামী লীগের স্লোগান না, জয় বাংলা বাংলাদেশের মুক্তির স্লোগান। যেটা একটু আগে দাদা বললেন, রাজাগোপাল দা বলছিলেন যে জয় বাংলা আপনার, হ্যাঁ আমরা জানি, আমরা আমার অগ্রজ যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, যারা ওই সময় কলকাতায় গিয়েছেন, তারা বলেছেন তখন তো জয় বাংলা বলতেই, জয় বাংলা ছিল একটা ইভেন রেলের টিকিট। আমার এক মুক্তিযোদ্ধা বড় ভাই, উনি বললেন যে ওনাকে সীমান্ত পার হয়ে উনি একটি ক্যাম্প থেকে উনি একটি ছোট্ট স্লিপ নিয়েছেন, যেটাতে জয় বাংলা স্লোগান লেখা ছিল। তো উনি ট্রেনে করে, শিয়ালদা থেকে ট্রেনে করে কোথায় যেন যাচ্ছিলেন, তখন এই টিকিট চেকার এসে ওনার কাছে টিকিট চেলে উনি বলেন যে আমার কাছে তো পয়সা করি নাই, আমার কাছে এটা আছে। এটা দেখে উনি বলছে ওকে, জয় বাংলার লোক, আপনি যান। তো সেই জয় বাংলাকে এখন একদম নিষিদ্ধ করে দেওয়া এবং মানে খুন করে ফেলা, তো এরকম একটি জায়গায় এই সময় আপনি নির্বাচন, আমি আসলে কোনো আশাবাদী হতে পারছি না। আর এখানে আরেকটি ব্যাপারও আমি একটু বলবো, যে এই যে মৌলবাদের উত্থান বাংলাদেশে, এটা কিন্তু সারা পৃথিবীর ঘটনা। মৌলবাদের উত্থান কিন্তু সারা পৃথিবীতেই ঘটছে, এবং সেটার আমরা যদি বলি বর্তমান সময়টি তো খুবই অল্প একটি সময়, এবং আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা জানি না ভবিষ্যতে কি হবে। আমাদেরকে তাকাতে হয় অতীতের দিকে, কারণ অতীতই কিন্তু আজকের বর্তমানকে তৈরি করে, এবং আজকের বর্তমান আবার আমাকে নির্দেশ করে ভবিষ্যতে আমি কোথায় যাব। 90-এর দশকে সোভিয়েতের
পতনের পর থেকে সারা পৃথিবী জুড়েই কিন্তু এই মৌলবাদের উত্থান। এবং সেটা থেকে আমি যদি বলি, আপনাদের প্রতি যাবতীয় সম্মান রেখেই বলছি, ভারতেও তো তাই হয়েছে। এবং এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যার আমাদের সীমান্তের 3 দিক ভারত দিয়ে বেষ্টিত, পরিবেষ্টিত, এবং সেখানে যখন এই ঘটনাটি ঘটে, এবং আমি আরেকটি জিনিস বিশ্বাস করি, মৌলবাদ কিন্তু ভাই ভাই, এক মৌলবাদ আরেক মৌলবাদকে কিন্তু ভাই ভাই। তো যখন আপনার পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা ক্ষমতাশালী অনেক বড়, তাদের মধ্যে ঘটনা ঘটে, এবং সেই ঘটনাটি কিন্তু এখানেও এটার একটা ইম্প্যাক্ট থাকে, বড় ইম্প্যাক্ট। এমনকি আমি যদি বলি, এই 2013 সন থেকে শুরু করে নানান সময়ে, গত 17-16 বছরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তাকে উত্ত্যক্ত করা বা ফেলা, তার নির্বাচন প্রশ্নবুদ্ধ, সেটাও আমি মানি। তখন যেই মানে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর অনেক কিছু কিন্তু আমাকে বলতে হচ্ছে, সেগুলোর অনেক কিছু কিন্তু আপনার কলকাতা বা ওই সীমান্তবর্তী দেশগুলোর কাছ থেকেই কিন্তু উস্কানিগুলো এসছে। তো সব মিলিয়ে ঘটনাটি কিন্তু জটিল। এবং আমাদের এখানে ভেতরে আমি যদি বলতে চাই, শামসুর রহমান বহুদিন আগে লিখেছেন, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। আমার কাছে এখন ব্যাপারটা এরকমই মনে হচ্ছে। এই উদ্ভট উটের পিঠ থেকে না নামা পর্যন্ত নির্বাচনের ব্যাপারে আমি কোনো কনফিডেন্স পাই না। এটা হলো আমার এটাই। মত। ধন্যবাদ। কামরুল্লাহ, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। পরের রাউন্ডে সব আর কি খুবই অল্প সময়ের মধ্যে আপনারা 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে করে দেবেন। কামরুল্লাহ, আমি যেটা বলছিলাম, আপনার সেলিম সাহেবকেও যেটা জিজ্ঞেস করলাম, যে আপনার কি মনে হয় যে যে জায়গায় গেছে সেখানে আওয়ামী লীগ কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? কিন্তু ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যে 1 মাস পেরিয়ে গেছে, সেখানে কিন্তু শেখ হাসিনার নামে যে রেড কর্নার নোটিশ কিন্তু ইন্টারপোল জারি করেনি। বুধবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল বাংলাদেশ পুলিশের, কিন্তু তদন্তের অগ্রগতি না হয় সে কিন্তু পুলিশ রিপোর্টও জমা দিতে পারেনি। আপনার কি মনে হচ্ছে সেটায়, যে এটল কি আওয়ামী লীগ সেখানে আসতে পারবে নাকি প্রসেসে থাকবে না? এই কথাটি গতকাল জাতীয় পার্টি, তৃতীয় অন্যতম প্রধান দল, তারা তাদের প্রধান একটি সংবাদ সম্মেলন করে বলেছেন যে দেশ এখন 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং আদৌ নির্বাচনে যে যে কথাটি বলা হয় লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা। হ্যাঁ। তো লেভেল প্লেইং ফিল্ড তো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যেখানে আওয়ামী লীগ লিগ শুনছে, ইভেন 16ই ডিসেম্বর ধানমন্ডি 32, যেখানে জাতির পিতার যে স্মৃতি ধন্য যে বাড়িটি, সেখানেও তো কেউ যেতে পারেনি, যদিও সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু যেতে পারেনি, সেখানে যারাই গিয়েছে তাদের উপর আক্রান্ত হতে হয়েছে। এমনকি জাতির স্মৃতিসৌধে যারা গিয়েছিল, তাদেরকে যারা চিনেছে তাদেরকেও সেখানে মারধর করেছে, গ্রেপ্তার করেছে। বাংলাদেশের এখন উপদেষ্টারা বারবার বলছেন যে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। এই তাদের বলতে সমস্ত লক্ষ্যটাই হলো আওয়ামী লীগ। তো এই হুম। অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, তো সেক্ষেত্রে তো এই নির্বাচন প্রশ্নবিদ্ধ। যদি তারা করেও ফেলে, তাহলে সেটা প্রশ্নবিদ্ধ হবে, এবং হওয়াটাই স্বাভাবিক। ফলে আগামী দিনে যে আরো বড় ধরনের আহ, অভ্যুত্থানের পর অভ্যুত্থান যে হবে না, সেটা কিন্তু ফেলে দেওয়া যায় না। তো আশা করি যে সরকারে যারা আছে তাদের বোধোদয় হোক। রাজাদা, কামরুল দা তো বোধোদয়ের উপর ছাড়লেন, যে অ্যাটল যদি বোধোদয় হয়, তাহলে তো আজ এতদিন ধরে যে এভাবে চলতোই না, কারণ নির্দিষ্ট একটা এজেন্ডা বা প্ল্যান নিয়েই চলছে। সেখানে আপনার, আমি যেটা বললাম, যে কালকে ওদের প্রেস সচিব বলেছেন যে 26-30 জুন উনি একটা ডেডলাইন দিয়েছেন, এবং তারপরে ইন্টারেস্টিংলি বলছে এর বেশি আর আমার কি করার আছে, এরপরে বিএনপি জামাত তারা মিলে আমাকে জানাবেন, আমরা তো বলেই দিলাম। অথচ নিজেদের কাঁধেও দায়িত্ব রাখতে চাইছে না। আপনার কি মনে হচ্ছে আরো বেশি অরাজক পরিস্থিতির দিকে এই ভোটের কথা বলে ঠেলে দেওয়া হচ্ছে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশে যে জায়গায় যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের আর্থিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, তিনটিরই ব্যাপক ক্ষতি হচ্ছে, ও আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ যখন লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে উত্তরণ ঘটালো, আমরা অত্যন্ত আপ্লুত হয়েছিল। কলকাতা বাংলাদেশ হাই কমিশন অনুষ্ঠান করেছিল, তৌহিদ ছিলেন, উনি এখন তো পররাষ্ট্র অ্যাডভাইসার দেখলাম। তৌহিদ আমাকে খুব আমার বক্তব্য শুনে জড়িয়ে ধরেছিলেন, আমার মনে আছে। তো যাই হোক, আমরা আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে একটা নিঃশব্দ বিপ্লব ঘটছে, যেটা আনন্দের, যেটা বাঙালি হিসেবে আমি অত্যন্ত গর্বিত বোধ করছিলাম। কিন্তু আজকের যা অরাজকতা চলছে, দেখুন, এই এই অরাজকতা, অস্থিরতা কোনোদিন কোনো দেশকে এগিয়ে নিয়ে যায় না। সেটাকে ইউনূস সাহেব রুখতে পারছেন না।
উনি হয়তো মনে করছেন ওনার যারা উপদেষ্টা আছে তাদের রাজনৈতিক সুবিধাটা উনি করিয়ে দেবেন, ওনার সহযোগী যারা আছেন বা যারা ওনাকে বসিয়েছে তাদের হয়তো রাজনৈতিক সুবিধা উনি করিয়ে দেবেন, এটা উনি চাইছেন হয়তো। কিন্তু করতে গিয়ে দেশের যা ক্ষতি হচ্ছে, অহেতুক ভারত বিদ্বেষের তো কোনো প্রয়োজন ছিল না। ভারতে নিশ্চয়ই অনেক অসুবিধা আছে, ভারত নিশ্চয়ই অনেক জায়গায় বাংলাদেশের সঙ্গে ঠিক মতো হয়তো ব্যবহারও হয়তো করেনি, এটা সব আমরা মানি। কিন্তু অহেতুক এই যে আজকের এই বিপদের সময় ভারতের সঙ্গে সাপ্লাই নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলে অনেক ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো কি একেবারে প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না, কিন্তু উনি করছেন লোকাল অডিয়েন্সের কথা ভেবে। ভারত বিদ্বেষিতার কথা বললে যতটা বাংলাদেশে রাজনৈতিক কাজকর্ম করা যাবে কিছু লোকের, সেটা হয়তো অন্যভাবে করা যাবে না। অর্থাৎ উনি এমন কিছু রাজনৈতিক ইস্যুস তুলে ধরছেন ওনার সহযাত্রীদের কাছে, যেটা কিন্তু বাংলাদেশের পক্ষে ক্ষতিকারক, আমাদের সঙ্গে সুসম্পর্কের ক্ষতিকারক। এটা কিন্তু আগামী দিনে এর কিন্তু বড় একটা মানে শাস্তি পেতে হতে পারে আমাদের সকলকে। আমরা যারা শান্তি চাই, গণতন্ত্র চাই, ভালোবাসা চাই, কারণ তাদের পক্ষে কোনো মনে হচ্ছে কোথাও যেন একটা হতাশা। সেখান থেকে যেটা কামরুলদা বললেন বোধোদয়, বোধোদয় তো মানুষের তো দেখা যাচ্ছে যে হচ্ছে না। উগ্র 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 ব্যাপারটা কি জানেন? উগ্র জাতীয়তাবোধ বা উগ্র ধর্মানুগততা, এগুলো মানে কি বোধোদয়কে নষ্ট করে দিয়ে। আর একটু বোধ হচ্ছিল, যে একটু বোধের উদয় হচ্ছিল, সেটাও বোধহয় সেটা বোধ অস্ত হয়ে যায়, বুঝেছেন? সুতরাং উগ্র জাতীয়তাবাদ, উগ্র এই ধরনের ভাবনা এখানে মিশাবার চেষ্টা করছেন। উগ্র মৌলবাদ, উগ্র জাতীয়তাবাদ দুটোকে একসঙ্গে মিশিয়ে যেভাবে এগোবার চেষ্টা করছেন, তাতে কিন্তু কোনোটাই ধরে রাখতে পারা যাচ্ছে না। সেটাই বাংলাদেশের পক্ষে সবচেয়ে ক্ষতি। হ্যাঁ, সেলিম সাহেব, আপনাকেও শেষ প্রশ্ন। আপনি বাইরে আছেন, তো বাইরে যারা আপনারা আছেন তারা কিভাবে দেখছেন বা আপনারা কি মনে করছেন যে বাংলাদেশের এই যে বর্তমান সময়, যারা একটা সময় আপনারা এই বাংলাদেশ থেকে বড় হয়েছেন, আজকে কৃতি সন্তান হয়েছেন, তারা কিভাবে পার্টিসিপেট করতে চান, নাকি বাইরেই থাকবেন, এই সময় আর বাংলাদেশে ফিরবেন না, সেটাই আপনাদের মনোবাসনা? দাদা, আমি কিন্তু ঢাকাতেই থাকি, বাইরে না, আমি ঢাকাতেই থাকি। তো প্রথম কথা হলো যে আমরা এখন কিন্তু আপাতত নির্বাচন নিয়ে আলোচনা করছি, কিন্তু আমার কাছে যা কিছু ঘটছে চারিপাশে, এটা কিন্তু নির্বাচনের চেয়েও একটি বড় ব্যাপার। সে ব্যাপারটি হলো আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপার। মুক্তিযুদ্ধ ব্যাপারটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি ঘনঘটা দেখা যাচ্ছে। অতএব এখানে শুধু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, বা তাকে করতে দিবে কি দিবে না, আমার কাছে ব্যাপারটি হয়ে গেছে মনে হচ্ছে মুক্তিযুদ্ধের। কারণ আওয়ামী লীগ করলেই আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আর না হয় আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে, এমন কোনো কথা আমি মানি না। এই এমন কথা এখন তাদের যা কাজকর্ম চলছে বা যে ধরনের যে ধরনের ঘটনা ঘটছে, তাতে মনে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো লোককে বাংলাদেশে বাঁচতেই দিবে না। এখন বাঁচতেই যখন দেবে না, সেখানে কি নির্বাচন গুরুত্বপূর্ণ না বাঁচা মরার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটা থেকে যায়। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ইদানিং বিএনপির পক্ষ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, মাঝে 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 মধ্যে আবার তারা সুর পাল্টে ফেলছে। যদি এই কথা 30 বছর আগে বিএনপির নেতারা বলতেন, একজন বিএনপির নেতা তো গতকাল বঙ্গবন্ধু সম্পর্কে যে পরিমাণ কথা বলছে, আমি শুনিনি কোনো আওয়ামী লীগের নেতা এভাবে বলতে। এই কথাগুলি যদি তারা 30 বছর 40 বছর আগে বলতেন, তাহলে বাংলাদেশ আজকে এই অবস্থায় আসতো না। আমরা একবার বিএনপি কে ভোট দিতাম, একবার আওয়ামী লীগকে ভোট দিতাম, যারা মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ। এখন ঘটনাটি তো সম্পূর্ণ অন্যদিকে চলে গেছে। অতএব আমি এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন, নির্বাচন নিয়ে না, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে, আমাদের ইয়ে নিয়ে, আমাদের যে মূল যে বিশ্বাসের জায়গা, যে আমাদের ঐক্যের জায়গা। আমি নিজে আপনার বুদ্ধিজীবী গোরস্থানে গিয়েছি, রায়ের বাজারে 14 তারিখে গিয়েছি, এবং মনে মনে ভেবেছি যে কোনো সময় আমি আক্রান্ত হতে পারি অথবা বাধার মুখোমুখি হতে পারি। তারপর আমি কিন্তু প্রতিবাদ কি হচ্ছে? আমার যেটা প্রতিবাদ তো প্রতিবাদ কি বাড়ছে, বাড়ছে কি মানুষ এই যে প্রতিবাদ তো অবশ্যই, মুক্তিযুদ্ধ? প্রতিবাদ তো অবশ্যই হচ্ছে, সেটা আপনি দেখছেন। আজকে আপনি যদি যে দুটি ছেলে গতকাল মারা গেল, এদেরকে তো এরা তো জানতো যে এরা মারা যেতে পারে, ওরা কিন্তু ওটা করেই করেই কিন্তু গিয়েছে। ওদেরকে আপনি পয়সা দিয়ে নামাবেন? আপনি যে এখন কিছুক্ষণ আগে আপনার অতি সত্য কথা বলছিলেন দাদা, যে কোনো জায়গায় এখন ইচ্ছে করলেই, যে দরিদ্র দেশে টাকা বিলালেই আপনি লোক জমাতে পারবেন। ওটা ভারতবর্ষে সত্য, বাংলাদেশে সত্য, এমনকি আমেরিকাতেও সত্য। তো সেই জায়গায় এই ঘটনার কাজটি তো কেউ পয়সা খেয়ে করতে যাবে না। পয়সা আমাকে কেউ পয়সা দেবে আর আমি দেয়ালে রাত্রেবেলা লিখতে যাব জয় বাংলা, তারপর আমি মরে যাব, এরকম কিছু যায় না। অর্থাৎ প্রতিবাদ বাড়ছে, প্রতিবাদ হচ্ছে। আর আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, সোশ্যাল মিডিয়ায় তো সবাই প্রতিবাদ করছেই। এখন এই ব্যাপারটি যদি না বোঝেন
না বুঝে যদি আমার অস্তিত্বের জায়গাটি ক্লিয়ার না করেন, তাহলে তো নির্বাচন দিয়েই বা আমি কি করব? আমি সেটা বুঝি না। নির্বাচন, আমি তো বললামই ভর কেন্দ্রই তো নাই। আপনার এক একজন এক এক কথা বলছে, অতএব সেটাই ঠিকই। কিভাবে বুঝবো? তবে আমাদের সময় একদমই শেষ। আমরা সত্যিই জানি না যেটা আমাদের আছে। আমরা আজকে সেটা হচ্ছে একটা আতঙ্ক, একটা আশঙ্কা। আতঙ্কটা হচ্ছে যে ওখানে যারা সংখ্যালঘু মানুষজন আছেন, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষজন আছেন, এই যে জয় বাংলা লেখার জন্য তাদের মেরে ফেলা হচ্ছে। এর শেষ কোথায়? কারণ শেষ শুরুটা হয়তো ইউনূস শুরু করেছিলেন, শেষ হচ্ছে মৌলবাদীদের হতে। শেষ কোথায় সত্যি আমরাও জানি না। তুমি একইভাবে যে 2026-এ 30শে জুন অনেক যদি, কিন্তু, এবং তারপর নির্বাচন মুখ দেখবো কিনা সেটা সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে বলার মতো অবস্থা নেই। কারণ বাংলাদেশ যেরকম ভাবে টার্ময়েলের মধ্যে ঢুকে যাচ্ছে, একটা আলোর কোনো রেখা এখন দেখা যাচ্ছে না। ফলে আমরা অপেক্ষায় থাকবো এবং প্রতিনিয়ত বাংলাদেশের কি হচ্ছে না হচ্ছে সেই ঘটনা আমাদের চ্যানেলে তুলে ধরবো। আপনাদের তিনজনকেই, কামরুল্লাহ, সেলিম সাহেব এবং রাজাদা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে ধন্যবাদ। থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।